আজকে আমরা নিত্য সমাস কিভাবে চিনতে হয় এবং এটা ব্যাস বাক্য কিভাবে করতে হয় এটা আমরা শিখব। তাহলে আমরা ক্লাস শুরু করি। শব্দের শেষে অন্তর থাকলে, প্রথম টেকনিক, শব্দের শেষে অন্তর থাকলে কি হবে? নিত্য সমাস হবে। আর নিত্য সমাস চেনার উপায় কি? অন্তর থাকবে। কোথায় থাকবে অন্তর? শব্দের শেষে। এরপরে শব্দের শেষে মাত্র থাকলে, কি থাকলে? মাত্র থাকলে, তাহলে সেটা কোন সমাস হবে? নিত্য সমাস। নিত্য সমাস। কিন্তু এই অন্তর কথাটা কিন্তু উজ্জ থাকবে। শব্দের শেষে অন্তর কথাটা কি থাকবে? মানে উজ্জ থাকবে। উজ্জ মানে কি? যেটাকে আমরা দেখতে পারি না, নাকি এরকম না? উজ্জ থাকবে, মানে এই ওটা নাও থাকতে পারে, কিন্তু এই যে নয় তো র এটা থাকবে। তাহলে নিত্য সমাস চেনার প্রথম উপায় কি? শব্দের শেষে অন্তর থাকবে, আর শব্দের শেষে কি থাকবে? মাত্র থাকবে। তাহলে সেটা কোন সমাস? নিত্য সমাস। এছাড়া আমরা কি বলতে পারি, মানে নিত্য সমাসকে কিভাবে চিনতে পারি? মানে একটা কয়টা পদ থাকে? দুইটা পদ থাকে না একটা সমাসে? প্রথমটাকে কি বলি আমরা? পূর্বপদ। পরেরটাকে আমরা কি বলি? পরপদ। পরপদ নাকি? অথবা কি পরপদের এক নাম কি? উত্তরপদ। ঠিক আছে, তাহলে আমরা নিত্য সমাস কিভাবে চিনলাম? শেষে অন্তর থাকবে, মানে পরপদে অন্তর থাকবে, অথবা পরপদে কি থাকবে? মাত্র থাকবে। তখনই সেটা কোন সমাস? নিত্য সমাস। এখন আমরা চিনতে পারলাম নিত্য সমাস। এরপরে আবার ব্যাস বাক্য আমরা কিভাবে করব, একটু পরে আমরা ব্যাস বাক্য দেখবো। আগে আমরা চিনতে পারি কিনা এটা দেখি, যে নিত্য সমাস চেনা যায় কিনা। দেখি, আমরা উদাহরণ লিখি। উদাহরণ হিসেবে লিখতে পারি কি? গৃহান্তর। কি লিখতে পারি? গৃহান্তর। গৃহান্তর। এই যে শেষে কি আছে? অন্তর আছে। অন্তর আছে। এই যে ওটা এখন লুকায়িত আছে বা উজ্জ্ব আছে, তাহলে গৃহান্তর আছে কিনা। তারপর আমরা কি বলতে পারি? দেশান্তর। কি বলতে পারি? দেশান্তর। এই এখানেও কি আছে? অন্তর আছে কিনা। তারপর আমরা কি বলতে পারি আর উদাহরণ হিসেবে? কালান্তর। কি বলতে পারি? কালান্তর। শেষে কি আছে? অন্তর আছে। তাহলে আমরা চিনতে পারলাম এই শব্দগুলো কি? নিত্য সমাস। এরপর আরো একটা বলছিলাম যে মাত্র থাকলেও কি? নিত্য সমাস। নিত্য সমাস। তাহলে আমরা উদাহরণ লিখি। দর্শন মাত্র। কি লিখলাম? দর্শন মাত্র। দর্শন মাত্র। এই যে মাত্র আছে পরপদে, তাহলে সেটা কি? নিত্য সমাস। তাহলে আমাদের যে অ্যাডমিশনে আসে, অ্যাডমিশন বা বিসিএস, তাহলে কিভাবে প্রশ্ন আসে? এভাবে দেয়, নিচের কোনটি নিত্য সমাসের উদাহরণ। তাহলে আমরা কিভাবে বের করব? বের করার উপায়টা কি? বের করার উপায় হলো এর শেষে অন্তর থাকবে অথবা কি থাকবে? মাত্র থাকবে। এখন এইচএসসি পরীক্ষায় কিভাবে আসে? এগুলোর ব্যাস বাক্য করতে দেয়, তখন আমরা কিভাবে করব? করার উপায় কি? তখন উপায়টা আমরা একটু দেখবো এখন। মনে রাখবা, অন্তর থাকলে আমরা করব অন্য দ্বারা। কি দ্বারা করব? অন্য দ্বারা। কি তোমরা কি বুঝতে পারতেছো? জি স্যার। হ্যাঁ, তাহলে অন্তর থাকলে কি দ্বারা করব? অন্য দ্বারা করব। জি স্যার। আর মাত্র থাকলে কেবল দ্বারা করব। কি দ্বারা করব? কেবল। কেবল দ্বারা করব। ব্যাস বাক্য। তাহলে অন্তর থাকলে অন্য দ্বারা, আর মাত্র থাকলে কি দ্বারা? কেবল দ্বারা আমরা করব। এখন আমরা উদাহরণের মাধ্যমে এই বিষয়টা ক্লিয়ার করি যে ব্যাস বাক্যটা কিভাবে করতে হবে। পরীক্ষা আসলো কালান্তর। কি আসলো? কালান্তর। কালান্তর। কালান্তর আসলো। এখন প্রথমত আমাদের শিখতে হবে কি বা জানতে হবে কি? এটা নিত্য সমাস কি না। দেখো এখানে অন্তর আছে না? আছে কি না? জি স্যার। অন্তর থাকলে আমরা কি দ্বারা করব? অন্য কাল। অন্য দ্বারা করব না? তাহলে আমরা লিখি এই অন্তরের কারণে লিখবো অন্য। কি লিখবো? অন্য। তারপরে আমরা পূর্বপদ বসাই দেব। এখানে পূর্বপদ কোনটা? কাল। কাল। তাহলে কি বলবো? অন্য কাল। এরপরে আর আমরা উদাহরণ হিসেবে কি বলছিলাম? দেশান্তর। দেশান্তর নাকি দেশান্তর? দেশান্তর। দেশান্তর। হ্যাঁ স্যার। না দেশান্তরা? দেশান্তর সয়াকার। দেশান্তর। হ্যাঁ, তাহলে এই যে অন্তর আছে, তাহলে আমরা কি দ্বারা করব? অন্য দেশ। না, করব কি দ্বারা? অন্য দ্বারা। অন্য দ্বারা করব। এটা আমি আগে জানতে হবে যে অন্য দ্বারা করব। তাহলে অন্য লিখলাম, তারপরে কি হবে? দেশ। প্রথম মানে পূর্বপদ, তাহলে কি হবে? দেশ। দেশ। তাহলে অন্য দেশ। কথা ক্লিয়ার? জি স্যার। এরকম উদাহরণ দিলে আমরা আরো অনেক উদাহরণ দিতে পারি। আর কি কি দিতে পারি বলো তো? কালান্তর, দেশান্তর, গৃহান্তর, আর কি বলতে পারি? বলতে পারবো না তোমরা একটাও? মাথা আসতেছে না স্যার। আচ্ছা, তাহলে এটা আমরা শিখলাম। এরপরে বলছিলাম মাত্র থাকলে কি হবে? কেবল। কেবল। একটা উদাহরণ দেখো। দর্শন মাত্র। দর্শন মাত্র। তাহলে এটা কি হবে বলো?
কেবল দর্শন। এই যে মাত্র আছে না, এই যে মাত্র থাকলে কেবল। কি দ্বারা করতে হবে বলো? কেবল। কেবল দ্বারা। হুম। কি দ্বারা? কেবল দ্বারা করতে হবে। এরপর কি পূর্বপদ কি? দর্শন। তাহলে কেবল দর্শন। দর্শন। কেবল দর্শন। দর্শন। এই পর্যন্ত ক্লিয়ার কিনা বলো? জি, নিত্য স্যার। সমাস। আমরা নিত্য সমাস ক্লিয়ার, এরপরে আমরা পড়বো দ্বিগু সমাস। এর আগে একটা অতিরিক্ত তথ্য তোমাদেরকে দিয়ে নিই, সেটাকে একটু মনে রাখবো। যেমন আমরা অনেক সময় এভাবে বলি না, শুধুমাত্র। কথাটা কি বলি? শুধুমাত্র। শুধুমাত্র। এটা কি শুদ্ধ নাকি ভুল? ভুল। যেমন তোমাদের একটা ব্যাকরণের টপিক আছে ইন্টারে বা এসএসসি, কি বলতে পারো? অপকরে শুদ্ধ, ও কি বলে, শুদ্ধ শুদ্ধ না, শুদ্ধপুরে কপপুরে অপরে, এটা আছে। তো দেখো, এই মাত্র মানে যেটা আর শুধু মানে কি, সেইটাই। ওই একই জিনিস। মানে হয় কি বলবা শুধু, না হয় না হয় বলবা কি মাত্র। মাত্র। বুঝো নি? জি, স্যার। মানে শুধুমাত্র কথাটা একসাথে বলা যাবে যাবে না। না, এটা একটু মনে রাখবো। ক্লিয়ার? জি স্যার। এখন দেখো, তোমাদের আরেকটু তথ্য দিয়ে রাখি আমরা। একটা উদাহরণ লিখলাম, তেপান্তর। কি লিখলাম? তেপান্তর। তেপান্তর। কি বলো? তেপান্তর। এটা কি নিত্য সমাস আমরা বলতে পারবো? না স্যার। বলতে পারবো না। এই যে অনেকে বলতেছে যে বলতে পারবো, আবার অনেকে বলতেছে বলতে পারবো না। জি, স্যার। এটাই সমস্যা, কারণ স্যারে পড়াইছে কি শেষে অন্তর আছে। অন্তর থাকলে কোন সমাস? নিত্য সমাস। নিত্য সমাস। কিন্তু মনে রাখবা, এখানে সংখ্যা থাকলে জি, স্যার। তখন আর এটা নিত্য সমাস হবে হবে না। না। তখন কি হয়ে যাবে? দ্বিগু। দ্বিগু সমাস হয়ে যাবে। জি, এখন স্যার। আমরা সেই দ্বিগু সমাসই আলোচনা আচ্ছা। করব। শুধুমাত্র এই একটাই ব্যতিক্রম, অন্তর থাকলে কি হবে না, সংখ্যা থাকলে মানে সংখ্যা শেষে যদি অন্তর থাকে মানে তাহলে তেপান্তর শব্দটা কি হবে না, একমাত্র নিত্য সমাস হবে না। নিত্য সমাস হবে না। কারণ কি, এখানে সংখ্যা আছে। জি, স্যার। সেটাই আমরা এখন কি করব, আলোচনা করব। দ্বিগু সমাসে এই পর্যন্ত করব। কারো কোনো প্রশ্ন আছে কিনা? না